এখন আমি তোমাদের ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো। বিহারের মুজফ্ফরপুর জেলায় কাটি নামের একটা এলাকা আছে। সেখানে এনটিপিসি প্ল্যান্টের কাছে 26 জুলাই 2026 ভীষণ গন্ধ বেরোচ্ছিল। লোকজন আশেপাশের এরিয়াটা খুব ভালোভাবে খুঁজে দেখছিল, তো তারা একটা মহিলার ডেড বডি পড়ে থাকতে দেখে। সেই আশেপাশের লোকেরা পুলিশ স্টেশনে খবর দিয়েছিল, পুলিশের টিম এসেছিল। বডিটা দেখে পুলিশের টিম বলেছিল যে বডিটা 3-4 দিন আগে মেরে ফেলা হয়েছে এমন এক মহিলার বডি। মহিলার পরিচয় জানতে চাইছিল। লোকজন সবাই তাকে দেখে শনাক্ত করতে পারেনি, কারণ মহিলার যে ফেস সেটাকে অ্যাসিড জাতীয় কিছু একটা জিনিস দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। পুলিশ কিন্তু যে কোনোভাবে ওই মৃতা মহিলার পরিচয়টা জানতে চাইছিল। এবার পুলিশ তার যে শরীরে জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোর ফটো তুলেছিল। তার জামাতে ওপরের শার্টে একটা লোগো ছিল, লোগোতে লেখা ছিল SKMCH। এবার সেই মহিলার বিভিন্ন ফটো, মহিলার জামা কাপড়ের ফটো, হাতের পায়ের ইত্যাদির ফটো সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করা হয়। তখন কোনো এক ভদ্রলোক পুলিশ স্টেশনে এসে জানিয়েছিল যে SKMCH হচ্ছে একটা নার্সিংহোম, আর ওই মহিলার যে জামা কাপড় পরেছিল সেটা ওই নার্সিংহোমের স্টাফরা পরে। পুলিশের টিম সেই নার্সিংহোমে যায়। নার্সিংহোমে গিয়ে এই যে মহিলা, তার ফটো দেখিয়ে জিজ্ঞাসা করা হয় যে এই মহিলা কি আপনাদের নার্সিংহোমের স্টাফ? সবাই চিনতে পারে। সবাই বলেছিল ওই মহিলা তাদের নার্সিংহোমের একজন ম্যানেজমেন্টের স্টাফ। আর মহিলার নাম হচ্ছে মঞ্জু কুমারী। তার অ্যাড্রেসটাও পাওয়া যায়। অ্যাড্রেসে যখন পুলিশ যায়, সে যে মারা গেছিল তার বাবার নাম বিনোদ সাহু। বিনোদ সাহুর সাথে পুলিশ টিমের দেখা হয়। বিনোদ সাহুকে পুলিশ এবার জানতে চায় যে আপনাদের বা আপনার মেয়ের কে কে শত্রু রয়েছে, বা আপনার মেয়ের সঙ্গে এই যে ঘটনা ঘটেছে তার সাথে কে জড়িয়ে আছে বলে আপনার মনে হয়। ভদ্রলোক বলে যে আমার মেয়ের হাজব্যান্ড রবি কুমার, আমার মেয়ের বয়ফ্রেন্ড বিকাশ কুমার, বয়ফ্রেন্ডের বাবা হরি পাসওয়ান, আমার মেয়ের আরও একজন বয়ফ্রেন্ড রঞ্জিত। এইভাবে সেই বাবা 6খানা নাম বলেছিল, যার উপরে বাবার সন্দেহ ছিল। বাবার মনে হয়েছিল মেয়ের সঙ্গে এই যে ঘটনা ঘটেছে, এই 6 জনের মধ্যে কেউ না কেউ অবশ্যই জড়িয়ে রয়েছে। বাবা বিনোদ সাহু পুলিশ টিমকে আরও একটা কথা জানিয়েছিল যে আমার মেয়ের সাথে মেয়ের 6 বছরের ছেলেও ছিল, আরিয়ান ছিল তার নাম। মা তো বাড়ি আসেনি, সেই সঙ্গে মায়ের যে 6 বছরের বাচ্চা সেও নিখোঁজ হয়ে গেছে। পুলিশ এবার সেই এলাকাতে আবারও যায় যেখান থেকে ওই বডিটা উদ্ধার করা হয়েছিল। এবার কিন্তু পুলিশ সেই মৃতা মহিলার পরিচয়টা জেনে ফেলেছিল। এবার জানার চেষ্টা করছিল যে মহিলার সাথে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে। যে এরিয়াতে ডেড বডিটা পাওয়া গেছিল মঞ্জু কুমারের, সেই এরিয়াটা যখন খুব ভালোভাবে খুঁজে দেখা যায়, যেখানে মঞ্জুকে পাওয়া গেছিল তার ঠিক পাশেই একটা ছোট জুতো পাওয়া যায়। জুতোটা দেখে পুলিশের তখন মনে হয়েছিল নিশ্চয় এই জুতোটা মঞ্জুর 6 বছরের ছেলে আরিয়ানের। এবার আরিয়ানের খোঁজ করা হচ্ছিল আশেপাশে। মঞ্জুর বডির থেকে 50 মিটার মতো দূরে ছোট একটা বাচ্চার বডিও পাওয়া যায়। সেটার ফেসটাও কিন্তু অ্যাসিড জাতীয় কিছু জিনিস দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। বডিটাকে নিয়ে পুলিশ ফরেন্সিক ল্যাবে টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছিল। পুলিশ যে 6 জনের নাম তার বাবা সন্দেহ তালিকায় জানিয়েছিল, সবাইকে একে একে ডাকে জিজ্ঞাসাবাদ করে।
কিন্তু সবাই ক্লিন চিট পেলেও যে মহিলা মারা গেছিল তার বয়ফ্রেন্ড বিকাশ কুমার, তার সঙ্গে লম্বা জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ টিম। পুলিশ টিমের শেষ পর্যন্ত এটাই মনে হয়েছিল এই বিকাশ কুমার ওই ঘটনার সাথে জড়িয়ে আছে। বিকাশ কুমারও প্রথমে না না বললেও পরের দিকে সব মেনে নিয়েছিল। বিকাশ বলেছিল কলেজ লাইফ থেকে বিকাশ আর মঞ্জুর মধ্যে প্রেমের সম্পর্ক। বিকাশ সবসময় ভেবেছিল সে মঞ্জুর সাথে বিয়ে করবে, কিন্তু স্টুডেন্ট লাইফ যখন পড়াশোনা করছে হঠাৎ মঞ্জু তাকে জানিয়েছিল তার বিয়ে ঠিক করছে তার বাড়ির লোকজন। বিকাশের মন খারাপ হয়ে গেছিল। বিকাশকে মঞ্জু বলেছিল চিন্তার কোনো কারণ নেই, আমার যার সাথেই বিয়ে হোক আমি কিন্তু সব সময় তোমার সাথে কানেক্টেড থাকব। এই কথাটা বলার পরে বিকাশ অনেকটাই আশ্বস্ত বোধ করে। এবার বিকাশ নিশ্চিন্ত হয়েছিল। বিকাশের সম্ভবও ছিল না সেই সময় মঞ্জুকে বিয়ে করা, কারণ বিকাশও তখন একজন স্টুডেন্ট, সে কোনো কাজকর্ম করে না। তার উপরে তার বাড়ির মায়ের বোনেদের দায়িত্বও ছিল, কারণ বাবা অসুস্থ হয়েছিল। যাই হোক, সেই সময় মঞ্জুর বিয়ে হয়ে গেছিল। মঞ্জুর বিয়ের পরে বেশ কিছুটা সময় সেই হাজবেন্ডের সঙ্গে কাটায়। মঞ্জুর ইতিমধ্যে দুজন মেয়েও হয়, কিন্তু হঠাৎ করেই মঞ্জুর লাইফে এসেছিল নতুন একজন মানুষ, নাম ছিল রবি কুমার। এদিকে মঞ্জুর সাথে সেই বিকাশ কুমার কলেজ লাইফের যে বয়ফ্রেন্ড তার সাথেও সম্পর্ক অটুট ছিল। মাঝে মধ্যেই তারা ঘনিষ্ঠভাবে দেখা সাক্ষাৎ করত, একসাথে ঘুরতে বেড়াতেও যেত। এই সময়ের মধ্যে বিকাশেরও বিয়ে হয়ে যায়, বিকাশ চাকরিও পেয়ে যায়, সব ঠিকঠাক চলছিল। মঞ্জু আর বিকাশ সব সময় কানেক্টেড ছিল। এদিকে মঞ্জুর যে হাজবেন্ড তাকে ছেড়ে, তার বাড়িতেই মঞ্জুর দুই মেয়েকেও ছেড়ে দিয়ে মঞ্জু বেরিয়ে এসেছিল ডিভোর্স না নিয়ে রবি কুমারের সাথে বিয়ে করেছিল। রবি কুমার আর মঞ্জু দুজনে এবার ঘর সংসার করছে। প্রথম হাজবেন্ড মঞ্জুকে বিরক্ত করেনি, নিজের মেয়েদেরকে মানুষ করছিল। রবি কুমারের আর মঞ্জুর একটা ছেলে হয়েছিল, সব ঠিকঠাক চলছিল। বিকাশের সঙ্গে মঞ্জুর সম্পর্ক তখনও কিন্তু সেই আগের মতো কলেজ লাইফের মতোই চলছে। মঞ্জু মাঝে মধ্যেই কোথাও না কোথাও কাজ করত। এবার মঞ্জু SKMCH নামের ওই প্রাইভেট নার্সিং হোমে একটা ম্যানেজমেন্টের জব পেয়েছিল। সেখানে সে কাজ করছিল। করতে করতে তার জীবনে ওই হসপিটালেরই আরও একজন কর্মচারী যার নাম রঞ্জিত, সে এসেছিল। দুজনের আলাপ পরিচয়। মঞ্জুর যেমন এর আগেও বারবার প্রেম হয়েছে, রঞ্জিতের সাথেও তার প্রেম হয়ে যায়। এবার রঞ্জিত আর মঞ্জু দুজন খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করে। ব্যাপারটা মঞ্জুর যে নতুন হাজবেন্ড রবি কুমার সে জানতে পারে। দুজনের মধ্যে তর্ক ঝগড়া ইত্যাদি শুরু হয়। রাগ হয়ে যায় মঞ্জুর। মঞ্জু আবারও রবি কুমারকে ছেড়ে দিয়ে নিজের 6 বছরের ছেলে আরিয়ানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সে সেই যে নার্সিংহোম যেখানে সে কাজ করত তার কাছাকাছি একটা ছোট ঘর নিয়ে ছেলের সাথে থাকতে শুরু করেছিল। বিকাশের সাথে কিন্তু তখনও কানেকশন ছিল। এদিকে বিকাশ যখন জানতে পারে যে মঞ্জু আবারও নিজের দ্বিতীয় হাজবেন্ডকেও ছেড়ে দিয়েছে, তখন তার মনে হয় যে এবার মঞ্জু নিশ্চয় রঞ্জিতের সঙ্গে বিয়ে করবে। এবার কিন্তু বিকাশ বিরক্ত হচ্ছিল। তার মনে হচ্ছিল মঞ্জু কেন বারবার এরকম করে। মঞ্জু কি তাহলে বিকাশকে ভালোবাসে না? বিকাশের সাথে বিয়েও করলো না, সারা জীবন এইভাবেই কাটাচ্ছে। আর শুধু কাটাচ্ছে এমন নয়, বারবার একের পর এক নতুন নতুন মানুষ তার জীবনে আসছে। বিকাশ মঞ্জুকে বলে যে এরকম করা উচিত না, আমি আর তুমি আমাদের দুজনের মধ্যেই আসলে প্রেম। বাকি যারা আসছে যাচ্ছে তাদের সাথে তুমি শুধু সময় নষ্ট করছো, সময় কাটাচ্ছ, কিন্তু তুমি নতুন নতুন সম্পর্কে আবারও জড়াচ্ছ কিভাবে?
এই কথাটা বলাতে মঞ্জুর কিন্তু খুব রাগ হয়। মঞ্জু বলে যে আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব, আমি স্বাধীন দেশের স্বাধীন মহিলা, তোমার যদি ভালো না লাগে তুমি আমার লাইফ থেকে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এই ব্যাপারটা খুব রাগ হয়ে গেছিল বিকাশের। বিকাশ মনে মনে ঠিক করে যে না, এইভাবে চলতে পারে না। প্রথম জীবন থেকেই মঞ্জু তাকে ঠকাচ্ছে, কারণ প্রথম জীবনেই বিকাশ মঞ্জুর সাথে বিয়ে করতে চেয়েছিল। মঞ্জু কিন্তু তাকে বোকা বানিয়ে বলেছিল যে যার সাথে বিয়ে হচ্ছে হতে দাও, তোমার সাথে আমার সম্পর্ক চলবে। সম্পর্কটা চলছিল ঠিকই, তবে রঞ্জিত তার জীবনে আসার পরে মঞ্জু বিকাশকে একটু সময় কম দিচ্ছিল, খুব একটা পাত্তা দিচ্ছিল না, মাঝে মধ্যে ইগনোর করছিল। এই ব্যাপারটাতে বিকাশ এতটাই বিরক্ত হয়েছিল, সে একটা প্ল্যানিং করেছিল যে আর বেঁচে থাকার কোনো অধিকার নেই মঞ্জুকে সে এনটিপিসি প্ল্যান্টের পেছন দিকে দেখা করার জন্য ডাকে। আগেও বহুবার সে ওই জায়গাটাতে দেখা করতে ডেকেছিল মঞ্জুকে। মঞ্জুর একটুও সন্দেহ হয় না, মঞ্জু সোজা নিজের ছেলেকে সঙ্গে করে চলে গেছিল, আগেও বহুবার গেছে। যখন অন্ধকার হয়ে আসে হঠাৎ করে নিজের কাছে লুকিয়ে রাখা ধারালো ছুরি দিয়ে মঞ্জুর গলায় আঘাত করেছিল। সে প্ল্যানিং করেই মঞ্জুর কাছে গেছিল, সেই জন্য নিজের সাথে অ্যাসিড জাতীয় কিছু একটা জিনিসও নিয়ে গেছিল, যাতে মঞ্জুকে কেউ শনাক্ত করতে না পারে। তাই মঞ্জুর ফেসের ওপরে সেই অ্যাসিডটা ঢেলে দিয়েছিল। এই সমস্ত ঘটনা যে সে ঘটাচ্ছিল সবটাই মঞ্জুর ছেলে, 6 বছরের ছোট্ট ছেলে পাশে দাঁড়িয়ে দেখছিল। সব ঘটনা ঘটিয়ে ফেলার পরে বিকাশের মনে হয়েছিল ওই বাচ্চাটা তো সব দেখেছে, তার মানে পুলিশকে সব বলতে পারবে, সাক্ষী রেখে দরকার নেই। তখন সে ওই ছোট বাচ্চাটাকেও যেমনভাবে মাকে মেরে ফেলেছিল সেইভাবেই বাচ্চাটাকেও মেরে ফেলে। কিন্তু পরপর সব ঘটনা সবার সামনে এসেছিল। বর্তমানে বিকাশ কুমার পুলিশ কাস্টাডিতে রয়েছে, তার জিজ্ঞাসাবাদ চলছে। এইভাবেই কিন্তু মঞ্জু নামের ওই মহিলা আর তার 6 বছরের ছোট্ট বাচ্চা জীবনটা শেষ হয়ে গেছিল। মঞ্জুর এই মন খারাপ করে দেওয়ার মতো ঘটনার পর আমি তোমাদের আরও একখানা ঘটনা শোনাবো, যেটা হচ্ছে হরিয়ানার ফরিদাবাদের সিরোনা নামের একটা গ্রাম। সকালবেলায় 9:40 সরস্বতী সিনিয়র সেকেন্ডারি স্কুল, সেখানে গার্ডের কাছে এসে একজন বলে যে তার স্ত্রী একজন শিক্ষিকা, ওই স্কুলের নাম সন্ধ্যার সাথে তিনি দেখা করতে এসেছেন। এইভাবে অন্যান্য টিচারদের বাড়ির লোকজনও মাঝে মধ্যে দেখা করতে আসে। কারো কোনো সন্দেহ হয়নি, তাকে ভেতরে যেখানে দেখা করার জায়গা কেউ এলে মিট করতে পারে সেখানে তাকে বসিয়ে রেখে গার্ড একজন লোককে পাঠিয়েছিল ম্যামকে ক্লাস থেকে ডেকে আনতে, কারণ ম্যাম ক্লাস নিচ্ছিলেন। সন্ধ্যা ম্যাম সেখান থেকে বেরিয়ে আসে, সে একটু অবাকও হয়েছিল, তার হাজব্যান্ড তো আসার কথা ছিল না, কি ব্যাপার। সে যখন এসে দাঁড়ায় 30 বছর বয়সী সন্ধ্যা খুব বেশি দিন হলো এই স্কুলে কাজ করছে না। এর আগে সে অন্য কোনো স্কুলে কাজ করত, নতুন এই স্কুলে জয়েন করেছে। সে এসে ওই ছেলেটাকে যখন দেখতে পায় তখন সে বোঝে যে এ সেই ছেলেটা যে তাকে বিরক্ত করে। সন্ধ্যা কিছু কথা বলার আগেই ওই ছেলেটা 32 সেকেন্ডের মধ্যে 34 বার ছুরি দিয়ে আঘাত করেছিল সন্ধ্যাকে, গলায়, বুকে, চেহারায়, হাতে, সব জায়গায় সারা শরীর ক্ষতবিক্ষত করেছিল। ওই স্কুলের যে প্রিন্সিপাল, ওই স্কুলের যে মালিক, তিনি একজন ডাক্তার, তিনি নিজের স্কুলের একজন টিচারকে এইভাবে আক্রান্ত দেখে ছুটে এসেছিলেন, বাঁচাবার চেষ্টা করেছিলেন। সেই সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা তাকেও 3 বার ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে ছুটে বেরিয়ে চলে যায়। সন্ধ্যাকে নিয়ে যাওয়া হয় প্রাইভেট একটা হসপিটালে, তার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। সেখানে
ডাক্তারের টিম তাকে মৃত ঘোষণা করে। পুলিশ তদন্ত শুরু করে। খুব বেশি সময় লাগেনি। সিসিটিভি ফুটেজ দেখার পরে আর সন্ধ্যার হাজব্যান্ডের সাথে কথা বলার পরে ওই যে ছেলেটা 21 বছর বয়সী অমিতকে অ্যারেস্ট করেছিল তার বাড়ি থেকে। এবার বলবো যে অমিতের কিসের রাগ ওই 30 বছর বয়সী ম্যাডামের ওপর। অমিত দুধের ব্যবসা করে। সকালবেলায় উঠে বিভিন্ন বাড়ি থেকে দুধ কালেক্ট করে। যাদের যাদের গোশালা রয়েছে, যাদের যাদের অনেক গরু রয়েছে, তাদের কাছ থেকে গরুর দুধ সে কালেক্ট করে। সেই দুধ অন্য কোথাও পাঠানো হয়। এটাই হচ্ছে তার ব্যবসা। প্রত্যেক দিন সকালবেলায় নিজের ব্যবসার কাজে বেরোতো। আর ওই সন্ধ্যা নামের ম্যাম, সে নিজের কাজে স্কুলে যাওয়ার জন্য সকালবেলায় বেরোতো। দুজনের রাস্তা যেহেতু একই, দুজনের মাঝে মধ্যে দেখাও হতো। এই দেখা সাক্ষাৎ হওয়ার ব্যাপারটা কিন্তু 2 বছর আগের ব্যাপার। মাঝে মধ্যেই দেখা হতো, কিন্তু সেই ছেলেটা তখন তার বয়স ছিল 19 বছর আর সন্ধ্যার বয়স তখন ছিল 28 বছর। সেই ছেলেটা বারবার কিন্তু সন্ধ্যার সাথে কথা বলার চেষ্টা করত। সন্ধ্যা কখনোই পাত্তা দিত না। সন্ধ্যা শান্ত স্বভাবের ভদ্র একজন মেয়ে। যাই হোক, এইভাবে লম্বা একটা সময় কাটে। হঠাৎ করে একদিন সন্ধ্যা যে স্কুলে কাজ করত সেই স্কুলে এই ছেলেটা, অমিত নামের ছেলেটা গিয়ে পৌঁছায়। গিয়ে সেখানে এসে বলে যে আমি সন্ধ্যা ম্যামের সাথে দেখা করতে চাই। তো তাকে সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করে যে তোমার সাথে সন্ধ্যা ম্যাডামের কি সম্পর্ক, তিনি তোমার সাথে দেখা কেন করবেন? তখন সেই ছেলেটা বলে এই যে স্কুলের বিল্ডিংটা আমার এক আত্মীয়র বিল্ডিং, তো ওই আত্মীয় আমাকে পাঠিয়েছে সন্ধ্যা ম্যাডামকে একটা কথা বলার আছে। এবার কিন্তু গার্ডরা আটকায়নি, তাকে যেতে দিয়েছিল সন্ধ্যা ম্যাডামের কাছে। ছেলেটা সন্ধ্যা ম্যাডামের কাছে যায়। সন্ধ্যা বলে যে হ্যাঁ বলুন, কি কথা বলতে চান? তখন সেই ছেলেটা বলে আরে ম্যাম, আপনি আমাকে চিনতে পারেননি? আমি প্রত্যেক দিন দুধ আনতে যাই, রাস্তা দিয়ে আপনার সঙ্গে আমার দেখা হয়। সন্ধ্যা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, আমি তোমাকে চিনতে পেরেছি। তো দুজন একটু কথা বলে। সেই ছেলেটা ম্যামকে বলে যে আমি আপনাকে খুব সম্মান করি, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, শুনলাম আপনি এখানে কাজ করেন, তাই দেখা করতে এসেছি। সন্ধ্যার ব্যাপারটা কোনো খারাপও লাগেনি। সন্ধ্যা কিন্তু খুব ভালোভাবে ভদ্রভাবে তার সাথে কথা বলেছিল। ওই ঘটনা ঘটার পর মাঝে মধ্যেই আবারও কিন্তু রাস্তায় যখনই অমিতের সাথে ওই সন্ধ্যার দেখা হয়, অমিত হাই হ্যালো গুড মর্নিং ম্যাম কেমন আছেন ইত্যাদি কথা বলে। সন্ধ্যা কিন্তু হাসি মুখে সবসময় কথা না বাড়িয়ে শর্টে উত্তর দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এইভাবে কিছুটা সময় কাটে। হঠাৎ করে একদিন ওই ছেলেটা আবারও সন্ধ্যার রাস্তা আটকে তাকে বলে যে আমি তোমাকে খুব পছন্দ করি। কথাটা শুনে সন্ধ্যা অবাক হয়। সন্ধ্যা নামের ওই যে ম্যাডাম, সে বলে যে সে একজন ম্যারিড মহিলা, তার হাজব্যান্ডের নাম বিক্কি গুজ্জার। লাভ ম্যারেজ হয়েছিল তাদের। 10 বছরের ম্যারিড লাইফ। প্রাইভেট কোম্পানিতে সে কাজ করে। ওই এলাকার পঞ্চায়েতে ব্যাপারটা জানানো হয়। পঞ্চায়েতে অমিতকে ডেকে পাঠানো হয়। অমিত সবার সামনে ক্ষমা চায় যে আর কোনো দিন সে এই ধরনের ঘটনা ঘটাবে না। তারপরেও কিন্তু সে বারবার ওই ঘটনা ঘটিয়েছে। সেই টিচারকে বিরক্ত করেছে, ফোন নাম্বার জোগাড় করে বিব্রত করেছে, বারবার ফোন কল করে। এবার সন্ধ্যা ম্যাডাম আর তার হাজব্যান্ড দুজনে মিলে ঠিক করে যে ওই যে স্কুলটা, পুরনো স্কুলটা, সেটা ছেড়ে অন্য কোথাও কাজের চেষ্টা করতে হবে। সেটাই করেছিল সন্ধ্যা। সন্ধ্যা একটা অন্য স্কুলে, সরস্বতী সিনিয়র সেকেন্ডারি স্কুলে চাকরি পেয়েছিল। পুরনো স্কুলের চাকরি সে ছেড়ে দিয়েছিল। শুধু তাই নয়, তারা ওই স্কুলের কাছাকাছি একটা বাড়ি ভাড়ায় নিয়ে সেখানে থাকাও শুরু করেছিল। তারপরেও যখন অমিত বিরক্ত করা ছাড়েনি, আর সন্ধ্যা দুজনে মিলে পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করে। এই ছেলেটা যেভাবে তাকে বিরক্ত করছিল সমস্ত ব্যাপারটা সেখানে জানায়।
এবার পুলিশ অমিতকে থানায় ডেকে সাবধান করে দেয়। অন্যদিকে সন্ধ্যার হাজবেন্ড আর সন্ধ্যা চেষ্টা করছিল অন্য কোনো স্কুলে যাতে তার কাজ হয়ে যায়। তাই হয়েছিল। সরস্বতী সিনিয়র সেকেন্ডারি স্কুলে সে চাকরি পেয়ে গেছিল। পুরনো চাকরিটা সে ছেড়ে দিয়েছিল। এবার কিন্তু সন্ধ্যা একা আর স্কুলে যেত না। যখনই স্কুলে যাওয়ার সময় হতো সে গ্রুপে, টিচারদের একটা গ্রুপের সাথে যেত আর টিচারদের গ্রুপের সাথেই ফিরে আসতো। তারপর থেকে অমিতকে দূর থেকে দেখতে পেলেও অমিত কিন্তু কখনো তার সামনে এসে তার সাথে কথা বলতে সুযোগ পায়নি। হঠাৎ করে সেই কমপ্লেন করার প্রায় 2 বছর পরে, সেই সময় অমিতের বয়স ছিল 19 বছর, বর্তমানে 2026-এ অমিতের বয়স হচ্ছে 21 বছর। অমিত হঠাৎ করে এই ঘটনা ঘটিয়ে চলে গেছিল একদম দিনের বেলায়, সকাল 9:40-এ। বর্তমানে অমিত পুলিশ কাস্টাডিতে রয়েছে। তবে একবার ভেবে দেখবেন তো, যে ওই যে মহিলা, ওই যে টিচার, তার সঙ্গে এই যে ঘটনা ঘটেছে, তাতে কিন্তু তার একটুও দোষ নেই।